হাসিনার ঘোষণাটাকে আপনি কিভাবে দেখেন? আমি সেটা পজিটিভ দেখি এবং এটাই সত্য হবে, তো কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা তো অবশ্যই ফিরবেন, কেউ ঠেকাইতে পারবে না। যেতটুকু সম্ভাবনা ছিল, আপনি কি জানেন শুধু হামের টিকার অভাবে যে শিশুরা মারা যাওয়ার পরে শেখ হাসিনা যে ক্রাইসিস ম্যানেজার ছিলেন তার সমালোচকরাও এখন বলতেছে, আমরা বলতেছি না, আমরা তো আমাদের তো শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, রয়ের দালাল, নরেন্দ্র মোদী দোসর, আমাদের কথা বাদ দেন, মানে আমার কথা বাদ দেন। আমি আমি শুধু আমি যে নিজে ফোন করে কথা বলি সাধারণ মানুষের সাথে তা না, হতে পারে আমার সাথে কথা বলার সময় কেউ কেউ হয়তো আমাকে নেগেটিভ বেশি বলতে পারে অথবা পজিটিভ বেশি বলতে পারে। তার জন্য আমি কি আমার কৌশলটা বলি আপনাকে। যেমন ধরেন, এটা আমি কোনো নেতার বেলায় করি না, সাধারণ পাবলিকের বেলায় করি। ধরেন আপনার এলাকার একজন নাম্বার আমি নিয়ে বলি যে তুমি তোমার এলাকার চায়ের দোকানে যাবা, গিয়ে একটু শেখ হাসিনার কথা উঠাবা, আর তোমার অডিওটা একটু কোনো ব্যক্তিকে হেয় বা উপরে উঠানো নিচে নামানোর শত্রুতা বসাতে না, তোমার অডিওটা শুধু আমাকে শোনাবা, কি বলে আমি একটু শুনতে চাই, এবং তুমি কোনো কমেন্টস করবে না, শুধু তোলবা শেখ হাসিনার কথা বা আওয়ামী লীগের কথা বা বাম ভাইয়ের পোলাদের কথা বা যে কোনো একটা প্রসঙ্গ বলে দেয় যে কথাটা তোলো। জাস্ট সে মোবাইলটা অন রাখে, আমি অডিওতে শুনি মানুষ কি কি বলতেছে, আশ্চর্য হয়ে যায় মানুষকে। আমার এই কৌশলটা যে কেউ প্রয়োগ করে দেখতে পারেন। আমি আমার ভাবির পোলাদের বলবো, বাবা তোমরাও একটু শুনে তোমাদের কি সুন্দর মাশাআল্লাহ গালি গালাজ করে, মানে এগুলো ভাষায় প্রকাশ করার মতন। আমার ভাবির পোলাদের এত সুন্দর সুন্দর গালি দেয়। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশের মানুষ এখানে এদেরকে ভাবির পোলা বলে গালি দেয়। এটা মানে এর জন্য আমার ভালো লাগে যে মার্কেট পেয়ে গেছে ভালো। এখন মানুষের বিশ্রী গালি দেয় না, ভাবির পোলা গালি দেয়, মানে বিশ্রীর বদলে ভাবির পোলা গালি। তো সেইখানে আমরা দেখেছি হামের টিকার প্রসঙ্গের ব্যাপারে মানুষের চিন্তা চেতনা টোটালি শেখ হাসিনা মুখী হয়েছে। আওয়ামী লীগ শব্দটা কম উচ্চারণ করে, মানে বলে যে শেখ হাসিনা থাকলে আজকের দেশে এই অবস্থা হইতো না, এইভাবে বলে। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বিশেষ করে আমার অঞ্চলের মাইন্ডসেট আমি বুঝি, আমি তাদের সম্পর্কে বৃহত্তর ময়মনসিংহ বিভাগে, যদিও টাঙ্গাইল এখন ঢাকার মধ্যে চলে গেছে, টাঙ্গাইলেরও আমি কথা শুনি যারা কে কি বলে। ইভেন আমি বিএনপি অধ্যুষিত বিএনপির ভিতরে বসে থাকে তাদের বলি, তোমরা একটু আলোচনা করো, তোমরা একটু শুধু কথাটা তুলে দাও, দোকানে কি বলে বা বাস স্ট্যান্ডে কি বলে বা একটু চা খাচ্ছে এক জায়গায় কি আলোচনা করে, এগুলো একটু শোনাও। আমি শুনি, বিস্মিত হয়ে যাই। এই হামের শিশু মৃত্যুর ঘটনার পরে আপনি বিশ্বাস করেন জুলাই সন্ত্রাসীদের কি বিচার হতো কি হতো না সেটা তো ভবিষ্যৎ নির্ভর করবে, হবে কি হবে না। এই হামের টিকার অভাবে শিশুর মৃত্যুর কারণে একটা উপদেষ্টা জানে বাঁচতে পারবে না, একটা উপদেষ্টা এই দেশ থেকে চলে যেতে ভাগতে পারবে না, সেটা পদত্যাগকারী উপদেষ্টা হোক আর সইরা যাওয়া হোক আর থাকা হোক। এবং একটা ভাবির বলা এই দেশের মানুষের মায়েদের কাছ থেকে তারা রক্ষা পাবে না। এই শিশুর যে সমস্ত মায়েরা বাবারা ভুক্তভোগী, কেউ তাদের ছাড়বে না। আওয়ামী লীগের কথা বাদ দেন, এরাই ছাড়বে না। শুধুমাত্র সেনাবাহিনী আছে বলে, নইলে তো এখনই ধরে ফেলতো। আপনি কি ভেবেছেন এই যে হাজার হাজার শিশু মারা গেল, মানে শাপলা চত্বরের রাইতের আধারে মারা গেল, ওগুলো মানুষ চোখে দেখে ওটা কোনো হত্যা হয়ে যায়। কিন্তু এই যে শিশু যে মারা যাচ্ছে শিশুরা, আপনি দেখেছেন কোনো বিএনপির কোন নেতা বা তারেক রহমান কোন শিশুকে দেখতে গেছে? যায়নি। শেখ হাসিনার কথা মানুষের কেন মনে পড়বে না আমাকে বলেন, কেন মনে পড়বে না? আসিফ সারের কথা যেটা বললেন, তো একটা টোটালি বাটপা। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন এক ধরনের কথা বলে, তখন অসমাপ্ত আত্মজীবনী তার জন্য কোরআন হাদিস হয়ে যায়। এরকম আমি নিজে এই অসমাপ্ত আত্মজীবনী বিক্রি করতাম বঙ্গবন্ধুর বই গাড়িতে। আমি এরকম তেল মারা বক্তব্য কোনোদিন পোস্টে লিখি নাই। আসিফ সার যেভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে তেল মেরেছেন, আর যে এখন যেটা দেখালেন, এই বক্তব্য শুনে তো বুঝাই যায় না, মনে হয় যে সে আওয়ামী লীগের কোনো নেতা মন্ত্রী এমপি ছিল, এরকম ভাব। এই কথাগুলো তো মনে হয় আপনিও বলেন নাই, আমি তো বলি নাই। আওয়ামী লীগের নেতা এরকম ভাবে বলে না যে সুন্দর করে বললো। আবার সেই ব্যক্তিটি আবার দেখেন 180 ডিগ্রি উল্টে এখন কি বলতেছে, মানে কত বড় বাটপার, কত বড় বাটপার হবে। এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধুর পাশের আমরা ছবি দেখি, সেটা শিশু হোক, বড় হোক, ছোট হোক, বয়স্ক হোক, বঙ্গবন্ধুর কন্যার পাশের থাকা ছবি তোলা লোকগুলোই তো দেখতেছি তাদের ভাষা উল্টে গেছে। আরে আসিফ সারের মতো বাটপারের কথা আর কি বলবো। তবে জনগণ, আয়াল্লাহ খালেদ বলে যে তাকে ধরবে ওয়াপের মতো, আসিফ স্যার কোথাও যাইতে পারবে না। জনগণ ওয়াপ বুঝেন কিনা জানি না, আমাদের এলাকায় একটা ওয়াপ বলতে একটা শব্দ আছে, যে ঠিক আছে সেই ওয়াপের মতো গিয়ে ধরবে, মুরগি যেভাবে ধরে ওইভাবে পাবলিক আসিফ মানে কি ওয়াপ হইলো শেয়ালো না, বিড়ালের মতোই দেখতে, একটু বড় হয়, মুরগি ঢুকে নিয়ে চলে যায় আর কি। ঠিক আছে, আমাদের অঞ্চলে ওটাকে বলে ওয়াপ, জঙ্গলে থাকে। একের যে যাকে ধরবে সে ধরবে, ছেড়ে যেতে হয়। বাংলাদেশের মানুষজন তো ওয়াপের মতো গিয়ে
আমাদের জানবো লোক বুঝে ফেলছে ওয়াপ কি, এটা প্রাণী যে রাতের বেলা মুরগি চুরি করে খায়, ঠিক আছে, ছোট ছাগলের বাচ্চা নিয়ে যাবে, ভেড়ার বাচ্চা নিয়ে যাবে, ওগুলো এই ধরনের একটা প্রাণী আছে। ওইরকম পাবলিক ওয়াপের মতো ওকে সন্ধ্যার পরে ধরবে, সন্ধ্যা না দিনের বেলায় ধরবে আসিফ সারকে, বদযাত্রাকে পাবলিক ধরবে, কেউ কেউ রেহাই পাবে না, আপনি বিশ্বাস আচ্ছা, করেন। করিম ভাই, শেখ হাসিনার বক্তব্যে কয়েকটা পয়েন্ট আছে। প্রথম হচ্ছে আমার আমার পাসপোর্ট নেই, পাসপোর্ট দাও। দ্বিতীয় হচ্ছে আমাকে যে বিমানে এখানে রেখে গেছো সেই বিমান পাঠাও। তৃতীয় হচ্ছে কোন জেলখানাটা রাখবে সেটা ঠিক করো। চতুর্থ হচ্ছে ফাঁসির ইয়ার ঠিক করো, ব্যবস্থা ঠিক করো। এই চারটা পয়েন্ট। গভর্নমেন্ট তো হতভম্ব কয়েকই। হ্যাঁ, তারপরে আবার আমি কালকে আসাদুজ্জামান কামালকে ফোনে কন্ট্যাক্ট করছিলাম। উনি যেটা বলেছে যে আমি কামাল, আমিও তো যাব ওনার সঙ্গে, আমি কামাল থাকা যা না না থাকাটা, কিন্তু শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত না করে কোনো কিছু আমরা করবো না। বাংলাদেশে এটা বহু আগেই বলেছি, আমার ভাবির পোলাদের উদ্দেশ্য করে বলেছিলাম যে বাংলাদেশে কোন দড়িটা শেখ হাসিনার গলায় কে ঝুলাবে, কোন দড়ি পয়দা হয়েছে, কোন জল্লাদ শেখ হাসিনার। শুনেন, আপনি সামরিক বাহিনী এসে গুলি করে দিয়েছে বঙ্গবন্ধুকে, সেটা আলাদা বিষয়। বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার মতো ছোটবেলায় ওয়াপে আমার অনেক কবুতর নিয়ে গেছে। হ্যাঁ রাইট, ও ভুলে গেছি, অনেক কবুতর, সে কবুতর নিয়ে যায়, ঠিকই, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। শুনেন, বঙ্গবন্ধুর কন্যা যদি কালকে হেঁটেও চলে আসে বাংলাদেশে, কলকাতা যশোর রোড দিয়ে, আমি চ্যালেঞ্জ করলাম, কারণ মায়ের পুত্রের ক্ষমতায় নাই তাকে ফাঁসির দড়িতে ঝোলায়। কোন জেলখানা এত সস্তা? শুনেন, শেখ হাসিনা যদি না যেত এবং তার কর্মীদের, ছাত্রলীগ, যুবলীগ, সাধারণ মানুষকে রাস্তায় নামতে বলতো, তাহলে একটা পয়সা যেতে পারতো না। কিন্তু তিনি কোনো সংঘর্ষ চাননি, তিনি হতাহতের পরিমাণ বাড়াতে চাননি, বা তাকে, আমার ধারণা, এখনই তো আমরা সব জানি না, আমার ধারণা তাকে এমন একটা মিথ্যা কথা বলে হেলিকপ্টার উঠানোর জন্য জানতেনই না, আমার ধারণা, জনকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমার যতটুকু মনে পড়ে। আপনি নিশ্চিত থাকেন, শেখ হাসিনা আসলে, এখন যদি আসে, যদি বলে আমি যশোর রোড থেকে আসতেছি, কারণ মায়ের পুত্রের ক্ষমতায় নাই, সাথে সাথে সেনাবাহিনী আগে, এইবার আর ওয়াকারকে তো বিশ্বাস করবে না। আগে তো শেখ হাসিনা বিশ্বাস করেছিল সেনাবাহিনীকে, পুলিশকে, ওর তো কাউকে বিশ্বাস করবে না। তিনি তার নেতা কর্মীদের এবং জনগণকে বিশ্বাস করে আসবেন, কারণ ক্ষমতা আছে শেখ হাসিনা কিছু করা আর বলা। আর শেখ হাসিনা তো আসবেই, আসবে তো অবশ্যই। তখন তো আমরা জানি এরা পাকিস্তান হিজরত করবে। এখন বল হচ্ছে গভর্নমেন্টের কোর্টে না, নিঃসন্দেহে বল এখন গভর্নমেন্টের কোর্টে। তিনি তো বলে দিয়েছেন কোন ফাঁসির দড়ি রেডি আছে রাখো, কোন কোন জেলখানা আছে রাখো, কি বিচার করবা করো, আমি আসতেছি। এখন বলুক কত মুরত তাদের আছে। আমি একটা বিষয়ে দ্বিমত, যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে পাসপোর্ট লাগবে না, তার চেয়ে হারাই পাসপোর্ট। সুতরাং এই বাংলাদেশে তিনি আসেন, যে হেলিকপ্টার, আমিও তাই চাই যে তাকে যে হেলিকপ্টারটা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওই হেলিকপ্টার দিয়ে তাকে আনা হোক, এটা আবার আমি একমত। এবং এনে আমি তো বারবার বলেছি যে শাহজালাল বিমানবন্দরে জায়গা হবে না, তাকে সোজা নিয়ে যেতে হবে আপনার টঙ্গীর ইজতেমার ময়দানে। এবং আমি এও বলেছিলাম, অনেকে হাসছে, এখনো হাসে, বা কেউ আওয়ামী লীগের লোক বিশ্বাস করে না। 3 দিন, আমি আবারও বলি, রিপিট করলাম, অন্তত এটা 20 বার বলেছি, 20 বার না 50 বার বলেছি, 3 দিন শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে টঙ্গীর ইজতেমার ময়দানে রাখতে হবে। কারণ কি জানেন, পাবলিক যাইতে দিবে না, এত মানুষ হবে তাকে দেখার জন্য। ঐতিহাসিক শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে, ঐতিহাসিক, যা পৃথিবীর মানুষ দেখবে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর মানুষ দেখবে। আমরা তাকে পছন্দ করি বা না করি, কেউ তাকে পছন্দ করুক আর না করুক, শেখ হাসিনাকে জামাতরা কেন পছন্দ করে? অনেকেই বলে শেখ হাসিনা তো অমুক পছন্দ করে না। আমি তার বাপের নাম কি? যদি হয় বাই চান্স মুক্তিযোদ্ধা, না হয় জামাত করে। আরে বিএনপির অর্ধেক লোকই তো যাবে, বিএনপির সমর্থিত অর্ধেক লোকই তো শেখ হাসিনাকে দেখতে যাবে টঙ্গীর ইজতেমা ময়দান। লিখে রাখেন আপনি আমার কথা আজকে দর্শক যারা দেখতেছেন, আমার এই কথাটা আপনারা যার যার খাতায় বা মোবাইলে, হোয়াটসঅ্যাপে রেখে দেন। তারিখ দিয়ে আমি কথা বলবো, বিএনপি লোকই তো অর্ধেক যাবে সেদিন। আওয়ামী লীগের লোকের কথা বাদ দিলাম, বিএনপি লোকই তো যাবো সেদিন। শুধু কথা বলেছেন গতকালকে তারেকের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি বিচার পাবেন, তাকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিছু করব না। তিনি যদি আত্মসমর্পণ করেন, তারপরে যদি তিনি আপিল করেন, তিনি যদি পারেন, হ্যাঁ আমি আর সহ্য করতে, আমার একটু বলতে দেন, আমার আর সহ্য হইতেছে।
এই জাহিদ পাড়া, এই পেতি পাড়া, এই পেতি পাড়ার কাছে আমি যাবো নাকি আত্মসমর্পণ করতে? এত কোথাকার শেখ হাসিনা ওই জায়েদ পাঠার করুণা নিয়ে যদি বাংলাদেশে যেতে হয়, তার সাথে 10 বার আত্মহত্যা করবো। আমি নিজেই তো আত্মহত্যা করবো। তা তো ওই জায়েদ পাঠার করুণার আকাঙ্ক্ষা আমরা আমি শেখ ফরিদ করি না। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ ওই জায়েদ পাঠার করুণায় দেবে। এরাও তো দরকার 10 বার আত্মহত্যা করবে। বাংলাদেশ আওয়ামী লীগ দরকার 50 বার আত্মহত্যা করবে, শেখ হাসিনা দরকার 100 বার আত্মহত্যা করবে, আওয়ামী লীগের নেতারা 500 বার আত্মহত্যা করবে। ওই জায়েদ পাড়ার করুণার জন্য বাংলাদেশে যাবে? জায়েদ পাড়া নিজের কি মনে করে? পেতি পাড়া এলাকায় একটা ইউনিয়নের মেম্বার হইতে পারবে কোনোদিন? কালকে এক আপা আমাদের বললেন, জায়েদ পাড়া যদি চায়ের দাওয়াতে ডাকে মানুষ আসবে না, ভোট দেওয়া তো দূরের কথা। জায়েদ পাঠার করুণা নিয়ে আওয়ামী লীগকে আসতে হবে? তাহলে আমাদের ভাই যাওয়ার দরকার নাই, আওয়ামী লীগ জীবনও ক্ষমতা না আসুক। তো জায়েদ পাঠার করুণা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যেন না আসে, এটাই আমি আশা করবো। এইভাবে কি ইন্ডিয়া থেকে ছাড়বে? ইন্ডিয়া তো মানুষের গেস্ট নি, তার দায়িত্ব আছে, তার নিরাপত্তার ব্যাপার। ইন্ডিয়া কোন একটা দেশ যার মৃত্যুদণ্ড আছে তাকে কোন দেশ কিন্তু এইভাবে দিতে পারে না। ঠিক, আপনার কথা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যদি আরো খারাপ হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতি যেভাবে ডাউনের দিকে যাচ্ছে, ঠিক আছে? বাংলাদেশের অর্থনীতি, আজকে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে একটা জামে একটা গাড়ি আটকাইছে, গাড়িতে দুধ ছিল, পাবলিক ঘেরাও করে সব লুট করছে, দুর্ভিক্ষের মতো অবস্থা। জি জি, সেটাই বলতেছি। যদি দেশে যুদ্ধ হলেও হয়তো শেখ হাসিনা আসবেন না, আসতে দিবে না। কিন্তু বাংলাদেশে আমি খুবই ভয়ে আছি, দুর্ভিক্ষ হতে পারে। আমি জানি বাংলাদেশে যদি দুর্ভিক্ষ লাগে, শেখ হাসিনা ভারতের কথা শুনবেন না, দেশে চলে আসবেন। কারণ দেশটা, পৃথিবীর 2টা মাত্র মানুষ, শেখ হাসিনা, শেখ রেহানা, যারা বলতে পারে এই দেশ আমার বাপের। আর কি বলতে পারে? পৃথিবীর কোন ব্যক্তি এই কথা বলতে পারবে না এই দেশ আমার বাপের। আমরা বলতে পারবো এই দেশ আমার বা আমাদের, বা আমি শেখ ফরিদেরও বলতে পারবো, কারণ আমি দেশ নাগরিক। কিন্তু আমার বাপের দেশ, এটা বলতে পারে একমাত্র শেখ হাসিনা, শেখ রেহানা। সুতরাং তাকে ফিরে আসতে হবে। তখন এই যে কোনো কিছু তিনি মানবেন না, একটাই কারণ, যদি দেশে কোনো দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, শেখ হাসিনা কিচ্ছু মানবে না, তিনি চলে আসবেন দেশে, আমি নিশ্চিত। কারণ দেশকে তিনি উদ্ধার করার জন্য তিনি বসে থাকতে পারবেন না। তার চোখ, তিনি হার্ট অ্যাটাকে মারা যাবেন যদি দেশে থাকেন, যদি ভারতে তখন থাকেন। এই দেশে মানুষ যদি কালকে 1 লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা যায়, শেখ হাসিনা দেশে আসতে না পারে, উনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। সেই জন্য তিনি তখন আসবেন, কিচ্ছু মানবেন না। তিনি ডিরেক্ট তখন নরেন্দ্র মোদী, আমাদের প্রতিবেশী বৃহত্তর রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র নরেন্দ্র মোদীজিকে বলবে, আপনি আমাকে এক্ষুনি হেলিকপ্টার দেন, আমি চলে যাবো। থাকবে না সেখানে, আমি লিখে রাখি, এটাও লিখে রাখেন। যদি এটা যুদ্ধ হলে না আসতে পারে, কিন্তু দুর্ভিক্ষ লাগলে দেশে তিনি চলে আসবেন। কারণ তিনি থাকতে পারবেন না তখন। কিসের আর ফাঁসির কথা বলতেছেন? কে তাকে ফাঁসি দিবে? কি বলেন রে ভাই? আর আমি শেখ ফরিদের ফাঁসি দিলে এখন বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি শেখ ফরিদের ফাঁসি দিলে আমি কোথাকার কোন ক্ষেতের মূলা? আমার ফাঁসিতে ঝোলাক না দেখি, দেখেন কি হয় বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবে? পাগল হয়েছেন? ওয়াকারকে বলেন না, মুখ দিয়ে বের করতে বলেন। তারেক রহমানকে বলতে শুনছেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে? বলতে শুনছেন কোনোদিন? আপনি এই যে সাদা শকুন শফিকের মুখে কোনোদিন শুনেছেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে? কারণ তারা জানে যে এই কথা বলার পরের দিনে কি হবে। ওই যে এখন রাস্তার কুকুর যদি হাতিকে দেখে ঘেউ ঘেউ করে, হাতি তার ওই দিকে বলতে বলেন তারেক রহমানকে। মির্জা ফখরুল সাহেবকে বলতে পারেন শেখ হাসিনা ফাঁসি দিবে। আপনি এই জায়েদ পাঠাকে বলতে বলেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে, দেখি বলতে বলেন ওর সেটার মুরদ হয় কিনা। এত সস্তা। শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যাকে আপনি ফাঁসি দিবেন বাংলাদেশে? অত নালি আদেশের না, অত নালি আদেশের মনে করেন না। আমি শেখ ফরিদের ফাঁসি দিলে এই সরকার ক্ষমতায় থাকবে কিনা তার নিশ্চয়তা নেই। আর শেখ হাসিনাকে ফাঁসি দিবে তো ভারত থেকে আইনা আসবে, শেখ হাসিনা আসবে, তখন দেখবো কারা থাকে আর কার। বললাম তো, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, বিএনপির 15 থেকে 20 লক্ষ লোক থাকবে, তারা বিএনপির ভোট দেওয়া লোক, তারা থাকবে। এখন কল্পনা করেন আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্রলীগ, যুবলীগ, মুক্ত চিন্তার মানুষ, মুক্ত বুদ্ধির মানুষ, যারা সংস্কৃতি মনা, শিল্পী, মাজারপন্থী, এরা কত থাকবে দেখেন। যেদিন শেখ হাসিনা আসবে, এই যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরির সাথে তো 2 লাখ লোক যাবে, এই এক মৌলানার কথা, মুফতি তার সাথে। যেদিন শেখ হাসিনা আসবে, আর আমার সাথেই তো 1 লক্ষ লোক থাকবে। যেদিন শেখ হাসিনা ডিক্লেয়ার করবেন আমি শেখ হাসিনা আসতেছি, তারিখ এত, আমি শেখ ফরিদের সাথে 1 লক্ষ মানুষ থাকবে, আমার সাথেই তো 1 লাখ লোক থাকবে। 1 লাখ, আমি গ্যারান্টি দিলাম, কথা দিলাম।
যে ওই দিন গুইনা নেবেন। আমি আপনাকে লাইভ কল দিব, এই দেখেন আমার পিছনে কত লোক, 1,00,000 লোক নিয়ে সেদিন আমি জামালপুর থেকে আমি যাবো, 1,00,000 লোক নিয়ে লং মার্চ করে 3 দিন আগে বলে দিলাম আপনাকে। আপনার চ্যানেলে লাইভ দেখাবো যে আমরা আসতেছি, এবং গুনে নিবেন আপনি, 1,00,000 একটা কম হবে না। তাহলে এখন বুঝেন কত লোক হবে। শেখ হাসিনা, তাহলে আমি ফরিদ তো আওয়ামী লীগ করি না, তাহলে আমারটাকে যদি 1,00,000 লোক আসে শেখ হাসিনাকে দেখতে, তাহলে কত লক্ষ লোক বাংলাদেশে আসবে। বলছি তো 3 দিন টঙ্গীর ইস্তেমা ময়দান কলাপস হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, আসতে দিবেন না কেউ, দেখার জন্য যাবে, এক নজর দেখার জন্য তারা ভাষণ শোনা লিখে রাখে না। আর তারা বলতেছে কোথাকার কোন পেতি পাড়া, সে বলে শেখ হাসিনাকে জাস্টিসের জন্য তোর মায়ের পাতারের দেশ, আল্লাহর পথ পেতি পাড়া, কোথাকার কোন পেতি পাড়াকে খলিল রহমানেরা আসছে। হ্যাঁ, শেখ হাসিনার করুণা নিতে হবে, ওই দেশেই যাবো না, পেতি পাড়ার জন্য যেতে হবে। শেখ হাসিনা এমন সময় কথাটা বললেন, মনে করেন এই গভর্নমেন্ট আসা, তারা যখন গভর্নমেন্ট আসার পরে ইন্ডিয়া খুব আন্তরিকভাবে চেষ্টা করেছে এই গভর্নমেন্টের সাথে চমৎকার সম্পর্ক গড়ে তোলার জন্য, কিন্তু এটা একটা শীতল জায়গায় মনে চলে গেছে। এই লোকগুলা চীনের দিকে ঝুঁকে পড়ছে। চীন তারেক রহমানকে আগে তার দেশে নেওয়ার চেষ্টা করতেছে। এই পরিস্থিতি কিন্তু ওনার এই বক্তব্য। আর আপনার ভাবিনপুলা একজন বলছে যে ওই রকম বাংলাদেশের মানুষের গরু চুরি করলে চুরি করতে পারে না, এটা আমি অন্তত বিশ্বাস করি না। বাংলাদেশ হলো পশ্চিমবঙ্গ থেকে উন্নত, এটা আপনাদের বুঝতে হবে। আমরা বলি সীমান্তে কোনো বাংলাদেশি মানুষ গরু চোরাচালান করে ইন্ডিয়ারা। বাংলাদেশি মানুষ কেন গরু চোরাচালান করবে? আমরা বাংলাদেশে এই যে কোরবানি আসছে, আমাদের সব পশু। শুনেন, আমার ভাবির পোলা এটা পাগল হয়ে গেছে, আমরা তো চিনি। এই ভাবির পোলা একদিন কি বলবে জানেন? আমি তো কোনোদিন এনসিপি করি নাই। এই ভাবির পোলা বলবে আমি তো কোনো এমপি ছিলাম না, আমার ডক্টর ইউনূস হাতে পায়ে ধরে এমপি বানাইছে, তারেক রহমান হাতে পায়ে ধরে এমপি বানাইছে, এগুলো বলবো। তো আমি তো হইতে চাই না এগুলো বলতে। যেমন কারিনের মা বলতেছে এরা লুটপাট করছে, এখন তারা বলে তারা জুলাই যুদ্ধ না করবি তো কয়দিন পরে না করবে, আমার এই ভাবির পোলারাও না করবে। আপনি লিখে রাখেন, আসিফ নজরুল বলেছিল না, আসিফ সার এই বাটপারটা জাইন করে গেছে যে হাঙ্গা করতে গেলে আর বৈর অনুমতি লাগবে না। কি কাজটাই না করে গেছে আমাদের। এই দেখেন আপনার একজন ভক্ত লিখে পরিচয় মাঝে মাঝে দু একটা গালি দেন, ভালোই লাগে। ভাবির পর আপনার ওটাই বলতেছি, ভাবির ওই আসিফ সার কি করছে? আসিফ সার বাংলাদেশের মানুষকে দ্বিতীয় হাঙ্গা করার জন্য উস্কায় দিয়ে গেছে। আর আমার ভাবির পোলা ও তো গরু চুরির কমিশন পায়। শুনেন, চুরি বন্ধ হলে কে চেতে? আচ্ছা, ভারতে গরু চুরি বন্ধ হয়েছে, আমার ভাবির পোলাদের কলজা এত জ্বলে কেন? আমার ভাবির পোলাদের শাশুড়ির হাতি এত জ্বলে কেন? আমি বুঝে উঠতে পারি না, ওই শব্দটা উচ্চারণ করে তাই ওটা বললাম। কেন আজকাল হাতি মানে মানুষ ওইটা বুঝে, যা বুঝার আপনি বুঝে এত জ্বলে কেন? এই যে পাটোয়ারি, এর নাম কি যেন ভুলে গেছে, আমার অনেক ভাবি তো, অনেক ভাবির পোলার নাম ভাটোয়ারি না মাটোয়ারি না কি যেন নামের। যাই এই ভাবির পোলার এত জ্বলে কেন? ওর শাশুড়ির হাতি এত জ্বলে কেন? ওর খালা শাশুড়ির হাতি এত জ্বলে কেন? গরু চুরি বন্ধ হলে আমার তো জ্বলে না, কাঁটাতারের বেড়া দিলে ওর জ্বলে কেন? ভারত কাঁটাতারের বেড়া কি ওই আমার ভাবির পোলা পাটোয়ারির শাশুড়ির হাতির উপর দিয়ে দিবে? তারা তো তার জমিনের উপরে দিবে, আপনার যথেষ্ট জায়গা দূরে থেকে 150 মিটার দূরে। এত জ্বলতেছে কেন আমার ভাবির পোলার? এত জ্বলে কেন? কারণ হলো ওই যে গরু চুরি, ফের শেডিল আনা, হারি আনা, চিনি আনা, তারপরে কচু মুখী পেঁয়াজ আনা, এগুলোর তো পার্সেন্টেজ পায়, তাই এত তার এত জ্বলতেছে। ওইগুলো আমরা বুঝি, তার বুকে কোথায় ব্যথা, তোমার কোথায় কোথায় ব্যথা গো, এগুলো আমরা তো বুঝি ব্যথাটা। বাংলাদেশের সাথে ভারতের ওই যে আরেক বদমাইশটা আপনি যেটা দেখালেন ভিডিওতে, বলতেছে বাংলাদেশ কলকাতা তো অনেক উন্নত, ওইখানে মানুষ যাবে কেন? ওরে ভাবির ভোলা ভাড়ুয়ারি, নাম বলে দিব নাকি একটা একটা করে নাম বলবো? তোর মায়ের কোন কোন ভাতার গেছে কলকাতায় গিয়ে পলায় থাকে, তারা কিন্তু আওয়ামী লীগের লোক না, তোরাই তো যাস ব্যবসা করতে। এই দেশে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, আমি এক্সাক্ট ফিগারটা হয়তো বলতে পারতেছি না, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার চোরাচালানি হয়। বাংলাদেশের বাজেটের কয়েক ভাগের 1 ভাগ, 3-4 ভাগের 1 ভাগ চোরাচালানি হয়। এগুলো কারা খায়? এই পাটোয়ারের এই তো কমিশন খায়।
তো এই গরু যে চুরি করে আনে কি হিন্দুরা খায়? আচ্ছা, যে গরু চুরির কথা যে বলে, গরু চুরি আনে কি কলকাতার লোকেরা খায়, না এই যে কলকাতার হিন্দুরা খায়, না বাংলাদেশের মুসলমানরা খায়? কত বড় বাটপার! মানে শুনেন, যদি আপনি মিথ্যাবাদী না হইতে পারেন, আপনি কখনোই জামাত করতে পারবেন না। আর যদি আপনি ডাবল মিথ্যাবাদী না হন, তাহলে কখনোই আপনি গুপ্ত জামাত হইতে পারবেন না। এ তো গুপ্ত এবং প্রকাশ্য জামাত। এর তো আজকারা দিয়ে রাখছে। দোয়া করতেছে, আমার ভাবির পোলার হায়াতের জন্য দোয়া করি। কারণ হলো আমার আরেক ভাবির মাইয়া কারিনা যখন মারা গেছে, হা হা ইন্নালিল্লাহ, খুব কষ্ট লাগছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আবার রাগ করেন না, আলহামদুলিল্লাহ বললে খারাপ না। আমাদের এক হুজুর বলছে, মৌলানা আবুল বাশার, তিনি বলেছেন, হাফেজ মৌলানা আবুল বাশার বলেছে, মরার পর আলহামদুলিল্লাহ বলতে হাদিস এসে গেছে মার্কেটে। তাই আমি আলহামদুলিল্লাহ বললাম। আলহামদুলিল্লাহ, আমাদের কারিনা, আমার ভাবির মেয়া কারিনা মারা গেছে, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করি, বাবা পাটোয়ারি, তুমিও পয়সা থাকো, তোমার শাশুড়িও পয়সা থাকুক। দোয়া করতেছি আমি যে তুমি যেন কারিনার মতো অক্কা না পাও, পটল না তুলো। কারণ তোমার সাথে বাংলাদেশের জনগণের বহুত হিসাব আছে। গরু চুরির থালিদ্দর বুঝেন তো? আমাদের এলাকার থালিদ্দর বলে যে চোরা কারবারি মাল চুরি ডাকাতির মাল যে রাখে তাকে বলি থালিদ্দর। এই পাটোয়ারির মতো আমার ভাবির পোলারা যারা চেঁচামেচি করতেছে, যে সমস্ত নেতারা চেঁচামেচি করতেছে, গরু চুরি বন্ধ নিয়ে, মুরগি চুরি বন্ধ নিয়ে, এই যে কাপড় চুরি বন্ধ নিয়ে, ফেন্সিডিল চোরাচালান বন্ধ নিয়ে, এদের পিত্তি চলতেছে। বললাম তো 1 লক্ষ প্রায় 1.5 লক্ষ কোটি টাকার চোরা চালানো হয়। এর মধ্যে 1 লক্ষ কোটি টাকা বেনিফিটেড বাংলাদেশ। তো এই আপনার আমি বলছি না, আগে আপনার চ্যানেলও বলেছি, কয়েক জায়গায় বলেছি, বাংলাদেশের 1 কোটি মানুষ চোরা চালানের উপর নির্ভরশীল। চাপা যতই মারো ভাবির পোলা পাটোয়ারি, হ্যাঁ, তোমার হাসুড়ি গিয়ে জিগাও যে কত টাকা চোরা কারবারি করে, এগুলো কিন্তু আমরা জানি। এইগুলো বললে তো আর সত্যকে, আপনি তো মিথ্যা কথা আপনি কতক্ষণ বলবেন? চুরি আমার কেন? আচ্ছা, বাংলাদেশ কেন কাটা তারা বেড়া দেয় না? কারণ বাংলাদেশ থেকে যাওয়ার কিছুই নাই, আসে শুধু আসে। ভারত তার মার্কেট জোগাড় করে নিবে আর বলে কলকাতা অনেক ধনী, তো যাও কেন? যাও না, বলো যে আমরা বাংলাদেশে ভিসা নিব, আমরা বাংলাদেশিরা যাবো না। লাইন দেয় কারা? ইহুদিনা সারা যায়। এই যে আমার ভাবির পোলা পাটোয়ারি, আর এই পাটোয়ারি শাশুড়ি চোখে দেখে না যে সীমান্তে কারা যায়? বাংলাদেশ থেকে কত লক্ষ মানুষ প্রতিদিন যায়, গেলে তারা চোখে দেখে না? কত হাজার শুধু এক সীমান্তে যায়, জানে না? আর কলকাতা যাবো কেন? কত ঠাড়া বড় মিথ্যাবাদী। গুপ্তরা মিথ্যা বলতেই হবে, নাহলে তো হবে না। জি, ধন্যবাদ। ইয়া বলছে কিন্তু ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্যে বলছে, ওই যে একবার মিডিয়ার বিএসএফ বিডিআর একটাকে মারছিল, তারপরে যে বিডিআর যে 10টা বিএসএফ মারছিল, চুপ হয়ে গেছিল। ওইরকম আবার করতে হবে কিন্তু। বলতে আমার ভাবির পোলা পাটোয়ারি, ভাবির পোলা পাটোয়ারি ওর শাশুড়ি নিয়ে তো সীমান্ত না যাইতে বলেন না, তো মুরদ যাইতে বলেন না, যাইতে বলেন না। মির্জা আব্বাস, ভারতের বিএসএফ কে কি মির্জা আব্বাস মনে হয় যে গালি দিতে দিতে কমায় পাঠাবে? যাইতে বলেন না। তখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতো, বিডিআর হেডকোয়ার্টার থাকতো, আর ওটা কি যুদ্ধ হয়েছে? তারা পরে বলছে এটা ভুল হয়েছে। মায়েরে দেখ না, 2টা বিএসএফ বিজিবির হেডকোয়ার্টার থাকে কিনা। তারপর আমার ভাবির পোলা পাটোয়ারি, ফরিদ ভাই জামাত নেতা পারোয়ার, গোলাম পারোয়ার বলছে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করতে হবে, তাহলে তো তাদের দলের লোকেরা এইসব ধরা খাবে। জি জি জি, ফাইন বলছেন। প্রথমে তো তাহলে জামাতেদেরই ফাঁসি হবে, আর মৌলবীদের হুমানে ফাঁসি হবে। আমরাও চাই করুক করতে বলেন, তাদের করতে বলেন। পাথর মেরে মারতে পড়লে তো প্রথমে তো মৌলবীদের পাথর মারা হবে, ওই পারোয়ারদেরাই আগে পাথর মেরে মারা হবে ওদেরকে। আমরা তো চাই করুক, করে দেখাক। শুনেন, আমাদের ভাবির পোলারা এত আস্কারা পেয়ে গেছে যে এদের খুব চুলকানি উঠে গেছে যে বাংলাদেশ ভারত একটা সংঘর্ষ হোক, হওয়ার পরে না বুঝবে যে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। আমি আগে কখনোই যুদ্ধ চাইতাম না, আপনারা জানেন আমি যুদ্ধ বিরোধী, মানবতাবাদী মানুষ। যুদ্ধ মানেই নারীর উপরে অত্যাচার, যুদ্ধ মানেই শিশুর উপর অত্যাচার, যুদ্ধ মানে না খেয়ে থাকা, যুদ্ধ মানে জীবন নাশ, যুদ্ধ মানে সম্পদ নষ্ট, যুদ্ধ মানে পিছিয়ে পড়া, যদি যুদ্ধবাজ দেশ না হয়। যুদ্ধবাজ দেশের আবার যুদ্ধ করলে লাভ, কিন্তু আমরা তো যুদ্ধবাজ দেশ না, তাহলে আমাদের লোকসান হবে। কিন্তু এখন আমি এদের খাসিলতে বলতেছি, আল্লাহ তুমি এদের হৃদয়ের যে কথা, ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ এটা হয়ে যাক, এদের শখটা মিটে যাক। আমরা তখন দেখতে চাই যে তারা তখন কি করে যুদ্ধে। কিন্তু এরা তো দূরের কথা, বাংলাদেশ সেনাবাহিনী তো যাবে না, এই বিজিবি তো পালায় চলে আসবে, একটা তো যুদ্ধ যাবে না। যাবে কারা? ওই যে মাদ্রাসার কথা, এই তিন পোলারে পাঠাবে, পাইকারি ধরে পালে মারা যাবে। আর ভারত যুদ্ধ করবে না,
ভারতে যুদ্ধ করার দরকার আছে? ভারত শুধু ফুড চেইনটা কেটে দিবে। ভারত ফুড চেইন কেটে দিলে তো বাংলাদেশের মানুষ পালে পালে না খেয়ে মারা যাবে। ওই গাজার 18 লক্ষ মানুষই ভাত পায় না, আফগানিস্তানে ভাত পায় না, বাংলাদেশে 18 কোটি মুসলমানরা ভাত দিবে কে? বলে দিলাম আপনাকে, এই দেশে যদি যুদ্ধ হয়, বাংলাদেশের জনগণ নিজের দেশেই রোহিঙ্গাদের মতো তাঁবুতে থাকতে হবে আর খাইতে হবে ভারত থেকে আনে মোটা চাইলের ভাত। ওই শেষে কিন্তু ওই ভারতই ভরসা, দিন শেষে কিন্তু ওই ভারতই আল্লাহ ভরসা চলবে না। ওই দিন শেষে আমি সরি এ কথা বলার জন্য, দিন শেষে ওই ভারত মাতা ভরসা। ওই যা কয় না যে গরুর মুতের দেশ, মুত খাওয়া দেশ, ওই গরুর মুত খাওয়া দেশের চাল ছাড়া বাংলাদেশের মানুষের পেটে ভাত যাবে না। চাপা যতই মারুক, আমিও দোয়া করতেছি এখন যে যুদ্ধটা হোক, কিন্তু ভারত আগে যুদ্ধ করবে না। সমস্যা তো এই জায়গায়, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল ভালো, ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী দেশ আছে। বার্মার মতো হইতো না, আর পাকিস্তানের মতো মাটোয়ারি, মানে কি আর বলবো, নিরীহ মানুষের সবাই ধমক দিতে পারে, দু একটা চটকানা দিলে সাইজ হয়ে যেত। তবে ভারতের জনগণ কিন্তু সচেতন হয়ে গেছে। কিভাবে? ভারতের জনগণ শুভেন্দু অধিকারীকে, বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসছে, এমনি কিন্তু আনে নাই, ওইখানে আসার কথা ছিল না। এমনকি আমারও বিশ্বাস হয় নাই যে শুভেন্দু অধিকারীর দল ক্ষমতায়, মানে বিজেপি ক্ষমতায়। আমি ভেবেছিলাম দিন শেষে মমতা ব্যানার্জি পাওয়ার, কিন্তু ওই দেশে হিন্দুর ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনি খেয়াল করেছেন কেন? যে এই সমস্ত চুলকানির কারণে। এই যে চুলকাইতেছে না, চিকেন নেক হয়ে যাবে, এলিফ্যান্ট নেক, রাজশাহী রংপুর চলে যাবে, চিটাগাং চলে যাবে, পরে যে বৃহত্তর ময়মনসিংহ ঢাকা নিয়ে বাংলাদেশ বানায়, তখন তো বাংলাদেশ থাকবে না, বাংলাস্তান নিয়ে সুখী থাকতে হবে, খুশিতে থাকতে হবে। আর মাঝে মাঝে ভারত বা রাশিয়া বা আমেরিকা কিছু সাদগা দিবে, ওগুলো খায় চলতে হবে। ওই দিন আমাদের সামনে আসতেছে। দোয়া করেন যে শেখ হাসিনা যেন বেঁচে থাকে। শেখ হাসিনা যদি মারা যান, তাহলে বাংলাদেশের কপালে কিন্তু শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সব একবারে লাগে। আমি চিন্তিত আছি এই জায়গায়। বাংলাদেশে শেখ হাসিনা না থাকলে এই মুহূর্তে, আর যেদিন সংখ্যালঘু শূন্য হয়ে যায় বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে, সব না খায় মারবে, পালা ফেলে মারা যাবে, কেউ রক্ষা করতে পারবে না। আমি বেঁচে থাকি আর না থাকি, আপনার এই কথাগুলো সত্যতা পেয়ে যাবেন। জি, ধন্যবাদ। এতদিন দেখছেন, এটা রেস্টুরেন্ট থেকে একটা টিচারকে ধরে নেওয়া হয়েছে, সে নাকি ক্লাসরুমে ইসলাম ধর্মের অবমাননা করে কি কথা বলছিল। তাহলে এইবার আমি এখন কথা বলি। আমি পোস্ট দিয়েছি একটু আগে, এইটা আমার গালি দিতেছে ওখানে, কাফের, নাস্তিক, মুরতাদ, মানে কি গালি নাই, তারপর তওবা করেন ইত্যাদি ইত্যাদি লিখছে। জি, ধন্যবাদ। আমার নিম গাছ রোপণ আন্দোলনকে সাধুবাদ জানিয়েছেন, এবং আমি চাই যে আমি সবাই, আমার দর্শক সব আপনাকে অনুরোধ করবো, প্রত্যেকে যার যার বাড়িতে একটা নিম গাছ লাগাবেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। একটা নিম গাছের দাম 50 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা। এমনকি আপনি যদি গ্রামে থেকে নেন, রাস্তায় যাওয়ার সময় নিম গাছ পাবেন, একটা গাছ টান দিয়ে তুলে নিয়ে আপনি রোপণ করে দিবেন। আপনার এই নিম গাছটা একদিন বাংলাদেশের জন্য, পরিবেশের জন্য, বাংলাদেশের অর্থনীতিতে কি যে অবদান রাখবে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি এই মুহূর্তে যদি 5000 টাকা আপনি ব্যাংকে রেখে যান, এই কাজ হবে না। যেটা একটা নিম গাছ গাছলে বাংলাদেশের উপকার হবে, পৃথিবীর উপকার হবে, অর্থনীতি, তারপর পরিবেশ, সবকিছুতে উপকৃত হবে সারা পৃথিবীর মানুষ, শুধু বাংলাদেশ না। এটা অনুরোধ থাকলো সবার কাছে। এবার ফিরে আসি, আপনি যেটা বললেন যে না, ভুলে গেছি আপনি শেষের জন্য কি বলছিলেন কথাটা। ওই যে একটা শিক্ষক, হ্যাঁ মনে পড়ছে, শিক্ষক। আমি পোস্ট দিয়েছি আজকে, তাকে যে বললো তিনি ধর্ম অবমাননা করেছেন। কি ধর্ম অবমাননা করেছেন? তিনি শুধুমাত্র এটা নিয়ে আমি আজকে লাইভ একটা ভিডিও করতে চাইছিলাম, মনে করার জন্য ধন্যবাদ। তিনি কি বলেছেন যে আজান মাইকে এত জোরে দেওয়া ঠিক না, একটু আস্তে দিলে ভালো হইতো। এইটা ধর্ম অবমাননা? তাহলে এখন বলি, বাংলাদেশের মৌলবীর, আমি নিজেই তো ছোটবেলা শুনছি যে মাইকে আজান দেয় শয়তানে, মাইকে আজান দেওয়া হারাম। তাহলে আমার আগে যারা জেনারেশন তারা তো মাইকে আজানই দিত না, বলতো শয়তানে দিত, মাইকে আজান দিত না। এই মৌলবীরই তো বলেছিল মাইকে আজান দেওয়া হারাম। এখন মাইক ভালো হয়ে গেল। ইসলামের কোন জায়গায় লেখা আছে মাইক দিয়ে আজান দিতে হবে? কোন জায়গায় লেখা আছে? কোথাও লেখা নাই। এবং এই মৌলবীরে বলেছে মাইক হারাম, আর এখন মাইক শুধু এটুকু বলেছে আওয়াজ কম, এর জন্য সে ইসলাম অবমান হলো। তাহলে এবার আমি বলি, আমি যেটা পোস্ট দিয়েছি, মুফতি আমির হামজা বাংলাদেশের মর্দে মুজাহিদ জামাতে ইসলামের আইন বাস্তবায়নকারী এমপি বলেছে কি জানেন? বলছে যে নবীর কোনো ক্ষমতা, কোনো উপকারী আসবে না। বলছে নবী কোনো উপকার, আমার কোনো উপকারী আসবে না, এই বলছে। ওগুলো কিন্তু আমার কথা না। আর তারেক মনোহর, ট্রাক্টর মনোহর কি বলছে? বলছে মদিনায় মসজিদে কুত্তা পেশাব করবে, তার মানে লোক থাকবে না। এটা ইসলাম অবমাননা হয় নাই? আর লামাজহাবিরা, এই যে খালাজারি, সালাজারি, তারপরে যে লামাজহাবি যত আছে, আহসানুল্লাহ, ফাহসানুল্লাহ, তারপর যে কি মহসিন, তারপর মানে এরকম যত আছে লামাজহাবি যাদের বলে মৌলবী, কাজ্জাব বিন শয়তান বিন ইউসুফ,
এলে যারা আছে আর পোলা মোল্লা সব কি বলছে জানেন, কইছে নবীর মা বাবা জাহান্নামে থাকবে। এটা ইসলাম অবমাননা না? ও দাড়ি টুপি আলা থাকলে বললে কোনো সমস্যা নাই, এটা ইসলাম ধর্ম অবমাননা না? নবীর মা বাবা জাহান্নামে থাকবে। ইসলামের পরিভাষায় যারা তৈরি না করলে পৃথিবী বেশ তো দুজক তো দূরের কথা, কিছু সৃষ্টি হইতো না। তার মা বাপ দুজকে থাকবে বলছে আর জাহান্নামী। আমি সে করি জাহান্নামে গেলে তো চিন্তা কি আছে, নবীর মা বাবা জাহান্নামে থাকবে। দ্বিতীয় বলেছে মদিনায় কুত্তায় পেশাব করবে, কুত্তায়। আবার কে বলেছে? ট্রাক্টর মনে হয়। মদিনায় কুত্তায় পেশাব করবে, এই কথা বলে ইসলাম মনে হয় না? আর এই আমির হারামজাদা জামাতের এমপি বলছে নবী কোনো উপকার আসবে না, এটা ইসলাম মনে হয় না? এটা আপনি আমি বললে তো আমাদের গলা থেকে মাথা আলাদা করে ফেলবে। আপনি জান আমার এখানে কি কি গালাগালি করে। যে ধন্যবাদ যিনি কি মৌসুমী কবির 7224, আচ্ছা আমাদের বাড়িতে 7-8টি নিম গাছ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি সম্ভব হয় আপনারা এখানে আমার সাথে একটু যদি যোগাযোগ করার সুযোগ দেন, আপনার ওইখানে 8টা গাছ আছে, মানে অনেকগুলো নিমের বীজ আমি পাবো। আমাকে যদি নিমের বীজগুলো দিতেন, অথবা আপনার আশেপাশে অনেকগুলো নিমের চারা হয়ে গেছে, এগুলো যদি তুলে অনেকে আমাকে এই সহযোগিতা করতেছে। খুলনার একজন নারী, অদ্ভুত ব্যাপার, আমি তাকে চিনি না, আমার সম্ভবত আমার মেয়ের বয়সী, সে আমাকে বলেছে আঙ্কেল ভিডিও পাঠিয়েছে যে আমার এখান থেকে চারা নিয়ে যাবেন। তাকে আমি টাকা পর্যন্ত দিতে চাইছি, আমি এগুলো নেওয়ার জন্য তোমাকে কি গিফট দেবো, তোমাকে তুমি বলো। বলছে গিফটও নিবে না, টাকা তো দূরের কথা। আপনি যদি আমাকে ওইখান থেকে, সে মেয়ে এগুলো দিয়েছে, আপনার ওই গাছগুলো যদি আমাদের দেন, আমাদের উপকার হয়, আমাদের ভলান্টিয়ার যাবে আপনার ওইখানে। কোনো না কোনো ভাবে যদি আপনার আমার সাথে যোগাযোগ করেন, আপনার ওই নিমের চারাগুলো নিয়ে আমরা বিভিন্ন বাসায় বাড়িতে 1 হোম 1 ট্রি, এটা হচ্ছে আমাদের পলিসি। যে ধন্যবাদ, যেটা বলতেছিলাম, তাহলে ইসলাম অবমাননা তারা করে নাই, তাহলে তো এখন আমির হামজাকে জেলে নিতে হবে, ফাঁসি দিতে হবে। তারপরে এই তারেক মনোহরকে নিতে হবে, এবং যত লামা যাবি আলেম আছে সবাইকে নিতে হবে। নাই না কেন? ও দাঁড়িয়া টুপি আলা দেখলে সব জায়েজ না? সব জায়েজ। কোরআনের পাখির জন্য গলা ফাইটে যায়, ওই 5 জন না 6 জন মারা গেছে, ওইটার হাজার হাজার লাখ লাখ বানাইলেন শাপলা চত্বরে। আবার বিবিসি সংবাদদাতা বলে একজনও মরে নাই। আচ্ছা ধরে নিলাম 100-200 মারা গেছে গোলাগুলিতে। শাপলা চত্বরে কেউ মারা যায় নাই, কেউ মারা যায়। মিথ্যা কথা তাদের হিসেবেই 39 জন নাকি 50 জন নাকি 60 জন মারা গেছে। প্রতিদিন যে হাজার হাজার ছাত্র ধর্ষণ হইতেছে কোরআনের পাখি, তাদের নিয়ে কয়েকজন কথা বলতে আপনি শুনেছেন? আপনি তো সাংবাদিক, আপনি আমার চাইতে অনেক বেশি জানেন। আপনি বলেন জীবনে কোন মৌলবীর মুখে আপনি শুনেছেন বা বিবৃতি দিয়েছে যে মাদ্রাসায় শিশু বলাৎকার বন্ধের জন্য আমরা এগিয়ে আসবো? শুনছেন? কোনোদিন শুনেন নাই। এটা ইসলাম তখন ইসলাম খতমে কখন যায়? যখন মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে। ইসলাম খতমে কখন যায়? যখন আমরা জামাতের সমালোচনা করি। ইসলাম খতমে কখন যায়? যখন আমরা হেফাজতে পাকিস্তানদের আলো সমালোচনা করি, তখন আর সমস্যা হয় না। এই যে ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, আপনি আমাদের মনে করে ধন্যবাদ। কোরআন পুড়িয়েছিল, তখন ইসলাম অবমাননা হয় নাই। শুধু তাই না, কুমিল্লা নাকি কোথায় জানো কোরআনের উপর পায়খানা করে রেখেছিল মাদ্রাসা ছাত্র ফাঁসিয়ে দেওয়ার জন্য, ধরা পড়ার পরে সেটা নিয়ে কেউ কথা বলেনি। তখন ইসলাম খতমে যায় না। ইসলাম খতমে কখন হয়? মুক্তিযুদ্ধের প্রশ্নে। ইসলাম খতমে কখন হয়? গণতন্ত্রের প্রশ্নে। ইসলাম খতমে কখন হয়? মানবাধিকারের প্রশ্নে। ইসলাম খতমে কখন আসে? যখনই নারী অধিকার প্রশ্নে কথা বলি। ইসলাম খতমে কখন যায়? যখন বলি শিশুদের বিয়ে দিও না, করিও না, বাল্য বিবাহ করিও না, তখন ইসলাম খতমে চলে আসে। ইসলাম খতমে যখন চলে আসে যখন গণতন্ত্রের কথা বলি, ধর্মনিরপেক্ষতার কথা বলি। ইসলাম কখন খতমে চলে আসে? যখনই বলি 72 সংবিধান প্রতিষ্ঠিত করে, তখন ইসলাম খতমে হয়ে যায়। কিন্তু ইসলাম যখন অরিজিনালি খতমে, তখন ইসলাম খতমে যায় না। মৌলবীরা ইসলাম নিয়ে যে সমস্ত তাল বাহানা করেছে, তারা কখনো, জি ধন্যবাদ আপনাকে। তবে আমি চাই যে শিক্ষক নিয়ে, এটা হচ্ছে একটা অজুহাত। বাংলাদেশে আপনার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের জনগণ, দেশ এবং বিদেশে সবাইকে জানাতে চাই, বাংলাদেশকে কিন্তু সংখ্যালঘু শূন্য করা হবেই। ইভেন আওয়ামী লীগ আসলে এদেরকে টিকিয়ে রাখতে পারবেন না। এটা একটা পরিকল্পিত তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করা হবে, তার জন্য তারা এগুলো অজুহাত, এক সময় এক অজুহাত। বাংলাদেশে একটা শিক্ষককে চাকরি করতে দিবে না যারা হিন্দু, সেটা সরকারি হোক, বেসরকারি হোক আর প্রাইভেট হোক, আজ হোক কাল হোক, এদের একটাকেও থাকতে, ইভেন বাংলাদেশে কোনো হিন্দু থাকতে দিবেন না, দেবেই না। শুধু তাই না, আপনি হয়তো শুনেছেন যে পাকিস্তানে ইসলামপুর কেটে কৃষ্ণপুর রাখা হয়েছে। বাংলাদেশে আমার একটা এলাকার নাম আছে রামনগর লিখছে রামনগর কেটে। ধরেন আমি ক্ষমতায় গেলাম, আমি গিয়ে বললাম না এটা রামনগর এটা রামনগরই হবে। আমার ব্রাহ্মণবাড়িয়া না বলার জন্য বলে বি বাড়িয়া, বুঝছেন? ব্রাহ্মণবাড়িয়া না বলার জন্য এমসি কলেজ, মুরারিচাঁদ কলেজ, ওইটা মুরারিচাঁদ না বলার জন্য বলে হচ্ছে এমসি কলেজ। মদন মোহন কলেজ, MM কলেজ বলা হয়।
জি 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 জি, বলুন, ঠিক বলুন, আছে। শুধু বলুন। তাই না, আমার এলাকার আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের নাম হচ্ছে রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুল। বলে না, বলে আরডিএম পাইলট হাই স্কুল। রানী দিনমণি হিন্দু, হিন্দু জমিদার বানাইছে, ওইটা বলবে না তারা। বললাম তো আমার এলাকা আরামনগর নাম, এখন ওটার অরিজিনাল নাম রামনগর। এখনো যারা বয়স্ক তারা ওটাকে রামনগরই বলে। অশিক্ষিত লোকেরাই বরং ঠিক আছে, আরামনগর বলে না, বলে রামনগর। সেটাকে আরামনগর বানানো হয়েছে। ধরেন ধরেন আমি শৈশবের এমপি হইলাম, ধরেন ধরে নিলাম, কমরেড মইনুদ্দিন খান বাদলের মতো বলি, ধরে নিলাম আমি এমপি হইলাম, আর ওই রামনগরটাকে আমি বললাম এটাকে আজ থেকে রামনগরই থাকবে, আরামনগর নয়। আমার এমপি গিরি ছুটে যাবে, আমার আমার এলাকায় আমি ঢুকতে পারবো না। কিন্তু পাকিস্তানের মতো জায়গায় কৃষ্ণ ইসলামপুরকে বানানো হয়েছে কৃষ্ণপুর। ভাবতে পারেন এটা? আর বাংলাদেশে, বাংলাদেশে ফাতেমানগর বানানো হয় কালীবাড়িকে, কালীবাড়িকে বানানো হয়েছে ফাতেমানগর। ওই যে ময়মনসিংহ ত্রিশাল যাইতে, ময়মনসিংহ রেলে যাইতে। এই যে তাহলে কি রে? আপনার আপনার স্বীকৃতি চলে আসছে, যেটা আপনার সবাই ধন্যবাদ, বলে। জি জি জি, ধন্যবাদ এই মন্তব্য করার জন্য, জিন্দাপীর, অসংখ্য ধন্যবাদ। জি জিন্দাপীর, জি জি। হ্যাঁ। হ্যাঁ, দুষ্ট লোকেরা আমার জিন্দাপীর বলে, জামালপুরের জিন্দাপীর জামালপুরি বলে। তবে এগুলো না খুব দুঃখ লাগে, দুঃখ লাগে। আমাদের দেশটা, আমাদের বাংলাদেশ, আমার আমার 90 সালে আমার মনে হয়েছিল, যখন আমি ছাত্র কলেজের, তখন মনে হয়েছিল পৃথিবীতে একটাই মুসলিম কান্ট্রি। ওই যে একজন গালিও দিছে, এক ভাবির বলে দেখলাম গালা গালিও দিতেছে। যাই হোক, আমি ভেবেছিলাম বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ হবে, যেখানে গণতান্ত্রিক ভাবে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করবে, থাকবে, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু 90 সালে, 91 সালে খালেদা জিয়া হলেন মুসলিম বিশ্বের, মানে মুসলমান ইসলাম, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলে কথিত যে 57টা মুসলিম দেশ বলা হয়, তার মধ্যে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। আমি আশাবাদী ছিলাম। তারপর শেখ হাসিনা আসলেন, আশাবাদী হলাম। কিন্তু না, আমরা কি দেখলাম, বাংলাদেশ ধীরে ধীরে মৌলবাদ জঙ্গিবাদের দিকেই ঝুঁকে গেল, নারী বিদ্বেষী। শুধু তাই না, এই দেশের সিনিয়র রাজনীতিবিদেরা পর্যন্ত নারী বিদ্বেষী হয়। আপনি কল্পনা করতে পারেন?